লোকমুখে শুনেছিলাম আব্বার আরও একটা সংসার আছে। যেহেতু কর্মসূত্রে ঢাকা থাকেন, আম্মা এবং আমরা 3 ভাই বোন গ্রামেই থাকি। বয়স যখন 15 তখনই এই কথাটা কানে এসেছে। আব্বা ঢাকা শহরে দ্বিতীয় বিয়ে করেছেন, সেখানে দিব্যি সংসারও করছেন। এই কথাটা আম্মার কানেও এসেছে, তবে বিশেষ গুরুত্ব দেয়নি। আমরা যদি কখনো আম্মাকে বলতাম, আম্মা, আব্বা নাকি আমাদের ভালোবাসেন না, তিনি আরও একটা ঘর করছেন, সেই ঘরের সন্তানদেরকেই ভালোবাসেন, আম্মা বলতো বাজে কথা। আম্মা এক কথায় এভাবেই জবাব দিতেন, আমরাও তাই মেনে নিতাম। তবে মাঝে মাঝে অবাক লাগতো। সেই 10 বছর বয়স থেকে দেখছি আব্বা আমাদের সঙ্গে কোনো একটা ঈদ করতেন না। হ্যাঁ, ঈদের আগে এসে ঈদের পোশাক দিয়ে যেতেন, আমাদের নিয়ে ঘুরে যেতেন, কিন্তু ঈদে তাকে আমরা পেতাম না। যদি ফোন দিয়ে বলতাম, আব্বা আপনি আসলেন না কেন, আমাদের সব বন্ধু বাবা মায়ের সঙ্গে একত্রে ঈদ উদযাপন করছেন আর আপনি দূরে, আমরা আপনাকে খুব মিস করছি আব্বা, আপনি আসেন। আব্বা বলতো, কাজের অনেক চাপ, এই বছর হবে না, তবে চিন্তা করো না, কুরবানির ঈদ তোমাদের সঙ্গেই কাটাবো। এভাবে এক ঈদ গেলে অন্য ঈদ একত্রে কাটানোর স্বপ্ন দেখতাম, কিন্তু তিনি আসতেন না। অনেক লোকেই বলতো প্রতি ঈদে আব্বা দ্বিতীয় পরিবারের সঙ্গে কাটান। আম্মাকেও মাঝে মাঝে কাঁদতে দেখতাম, তবে সেই কান্নার কারণ কখনো জানতে পারিনি। এভাবে আমার বয়স 20-এ এসে দাঁড়ায়। আমার পর আমার একটা বোন, তার বয়স 12 বছর। আমার জন্মের 8 বছর পর সেই বোন টিনা হয়। তার 4 বছর পর ছোট ভাই মুন্না হয়। এখন মুন্নার বয়স 8। আর এই বয়সে এসে আমরা ধাক্কা খাই, জীবনের সবচেয়ে বড় ধাক্কাটাই খাই। মা অসুস্থ হয়ে পড়ে, যদিও আগে ছোটখাটো অসুস্থ হতেন, কিন্তু কখনো ডাক্তার দেখাননি। গ্রামে ফার্মেসি থেকে ওষুধ কিনে কাজ চালাতেন। তবে এবার মারাত্মক অসুখ হয়ে পড়ে, সেজন্য আমরা আব্বাকে ফোন দিই। সেই সামনের সপ্তাহে আসবে বলে জানায়, কিন্তু আম্মার অবস্থা ভালো নয়, অতটা সময় দেয়া যাবে না। তাই আব্বার থেকে টাকা নিয়ে আমি পাশের ঘরের এক চাচিকে নিয়ে আম্মাকে হাসপাতালে নিয়ে যাই। টিনা এবং মুন্নাকে তাদের ঘরেই রেখে যাই। সে এক দুঃস্বপ্নের মতো দিন। সকাল হতে আম্মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফুফু মামিদেরকে ফোন দিই, তবে তাদের কাজ রয়েছে, তারা আসতে পারবে না। কত হাতে পায়ে ধরেছি, অনুরোধ করেছি, কেঁদে কেঁদে বলেছি আমার অবস্থা ভালো নয়, সত্যি ভালো নয়, একটু আসেন। কিন্তু না, কেউই আসেনি, তাদের সময় হয়নি। তখন আম্মাকে নিয়ে আমাদের 3 ভাই বোনের দিশেহারা অবস্থা। 3 জনে আমাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছি। আমাদের অবস্থা দেখে পাশের ঘরের চাচির মায়া হলো। সে এর আগেও মায়া করেছে, আমাদের রান্নাবান্না করতে সাহায্য করেছে, আমার দেখাশোনাতেও সাহায্য করেছে। তবে তার স্বামী একটু কঠোর মানুষ, তাই আমাদের সঙ্গে যাবার জন্য সাহস করতে পারেনি। শেষে কোনো আত্মীয় না আসায় সে আমার সঙ্গে যেতে রাজি হয়। চাচা এখন অফিসে, সন্ধ্যায় ফিরে আসবে, তার আগে সে বাসায় ফিরে আসবে। এই খারাপ সময়ে এতটুকু কজনে করে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষাই ছিল না। অতঃপর আমরা হাসপাতালে গেলাম। ডাক্তার নানা রকম টেস্ট দিল। আব্বা 5,000 টাকা পাঠিয়েছিল, আমার জমা ছিল 3,000 টাকা। 6,000 দিয়ে টেস্ট করালাম। টেস্ট রিপোর্ট ডাক্তার দেখে জানালো ক্যান্সার। এতদিন কোথায় ছিলেন, সেই সময় এসেছেন। আমার ক্যান্সার শুনে আমি ভেঙে পড়লাম, প্রচন্ড ভেঙে পড়েছি। তার মাঝে এত খারাপ অবস্থা শুনে তো শেষ। দ্রুত আব্বাকে ফোন দিলাম, কান্নাকাটি করলাম। আব্বা আমার এমন খারাপ অবস্থা শুনে সেদিনই গাড়িতে উঠে কয়েকদিনে ছুটি নিয়ে আসে। সে সোজা হাসপাতালে আসে। মাকে এতক্ষণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডাক্তার যতটা তাদের স্বার্থ রয়েছে ততটাই চিকিৎসা করছে। যেহেতু ক্যান্সার, সেহেতু আমাদের আশা রাখতে বারণ করে দেন। আমরা তো অবুঝ নই, সবটাই বুঝি। তবে আমাদের খারাপ সময় এটা শুরু ছিল। ডাক্তার আম্মাকে ঢাকায় ট্রান্সফার করার কথা বললেও আব্বা রাজি হয় না। তার মতে আম্মা তো বাঁচবে না, সেহেতু শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে হয় না। সে রাজি নয়, তাই ছুটি নিয়ে বাসায় আসে। যেসব ওষুধ দেওয়া হয়েছে তা দিয়ে যতটা যায়। আমি তো উপস্থিত ছিলাম, সবই দেখেছি, সবই শুনেছি, কিন্তু কিছু বলতে পারিনি। পয়সা যে নেই তাও বলতে চেয়েছিলাম, তবে আম্মা দেয়নি। আম্মার শরীরটা ভীষণ দুর্বল, তার কথা বলতে কষ্ট হয়, তবুও সে বলে, এটা আমার ভাগ্য বাবা, আমি এটা মেনে নিয়েছি, তুমিও নাও। অতঃপর ভাগ্যকে মেনে নেই আমরা। আম্মাকে নিয়ে বাসায় চলে আসি। টিনা মুন্না আম্মাকে দেখে জড়িয়ে কাঁদে। আমার এমন অবস্থা আমাদের কারোই সহ্য হচ্ছিল না, তাই আলাদা করে আবার আব্বাকে অনুরোধ করলাম একবার আম্মাকে ঢাকা নিয়ে যায়। আল্লাহ চাইলে তো সম্ভব, হতেও পারে আল্লাহ আমাদের ডাক শুনে আম্মাকে রেখে গেলেন। আব্বা ছেলে মানুষের আবেগ ধরে কথাটা গুরুত্ব দেয়নি, আমাকে উল্টা বোঝালেন এটা দিবা স্বপ্ন, এসব নিয়ে না ভেবে আম্মাকে যতদিন পারি সেবা করি, এটাই এখন গুরুত্বপূর্ণ। আমার অবস্থা ভালো নয়, যত সময় যায় তত অবস্থা খারাপ হয়। আম্মা প্রায় সময় আমাদের জড়িয়ে ধরে কাঁদেন, ঘন্টার পর ঘন্টা আমাদের তার সামনে বসিয়ে রাখেন। আমরাও বসে বসে আম্মাকে দেখি। আম্মার চেহারা উজ্জ্বলতা আর নেই, তবু আমাদের কাছে সে সুন্দর, কখনো তাকে কুৎসিত মনে হয় না। আমরা তো মুগ্ধ হয়েই দেখতাম।
এভাবে কটা দিন কেটে যায়। আব্বার ছুটি শেষ, সে ঢাকা যেতে চায়। আমরা অনুরোধ করে রাখি, টিনা তো পায়ে পড়ে যায় এই দুঃসময়ে আব্বা যাতে আমাদের ছেড়ে না যায়। আব্বা আমাদের উপর মায়া হয়, সে আমাদের সাথে থাকতে রাজি হন। সেদিন রাতে আব্বা বাহিরে থাকার সময় আম্মা আমাকে ডেকে কাছে ডাকে। সেদিন আমার সঙ্গে সে তার একটা দুঃখ শেয়ার করেন। আম্মা প্রথমে বলেন, তোর আব্বাকে আটকাস না, সে যাক, কাজ করুক। কথাটা বলতে গিয়ে আম্মা কেঁদে দেন। আমি তার চোখ মুছিয়ে দিই, তার কাছে বারবার জানতে চাই কোথায় কষ্ট হচ্ছে, আম্মা কেন কাঁদছেন। এক সময় আম্মা বলে, সেবার শীতের সময় 15 দিন অসুস্থ ছিলাম, মনে আছে তোর বাবা? হ্যাঁ, আমি মাথা নাড়িয়ে জবাব দিলাম। আম্মা কাঁদতে কাঁদতে বলেন, সেবার তুই বারবার জানতে চাইছিলি না আমি হাসপাতালে কেন যাচ্ছি না, কেন ফার্মেসি থেকে উল্টাপাল্টা ওষুধ এনে খাই। কেন জানিস? কারণ টাকার অভাবে তোর আব্বা আমাকে মাসে খরচ পাঠানো বন্ধ করে দেয় 5 বছর ধরে। 6 মাসে মন চাইলে 1000, 5000, হয়তোবা 8000 টাকা পাঠাতো। সেটাই কি সংসার চলে? ভাগ্যিস হাঁস মুরগি পালতাম, তাই তো সংসারটা টিকে রয়েছে। কিন্তু ওই টাকা দিয়ে তো সংসারই চলে না, সেখানে কিভাবে চিকিৎসা করাতাম বাবা? আম্মা আজ কতটা কষ্ট পেয়ে কথাটা বলেছে তা বুঝতে বাকি নেই আমার। এতদিন এভাবে কত অজস্র কথা না পেটে গোপন রেখেছে। অথচ আব্বা ভালো চাকরি করে, তাও প্রতিদিন মাছ মাংস পাই না আমরা। এই অভিযোগে মুন্না টিনা কতবার খাবার না খাওয়ার বায়না করেছে। আম্মা তখনও বুঝতে দেয়নি এই কষ্ট। আমাদের চোখে আব্বাকে হয়তো ছোট করতে চায়নি, এটা বোধহয় স্ত্রীর ধর্ম। তবে আজ তার স্বামীকে তার এই অবস্থায় সন্তানদের পা ধরে রাখতে হচ্ছে। তখন কষ্টটা বুক চেপে রাখতে আর পারল না, বলে দিলেন। অথবা এই ঘটনাটা বলে আম্মা আকার ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন তার স্বামীর জন্য তার এই অবস্থা। সেবা চিকিৎসার জন্য বারবার টাকা চেয়েছে, কিন্তু পাঠায়নি। এভাবে সবসময় রোগকে অবহেলা করে গিয়েছে আম্মা, বাধ্য হয়েছে। অথচ এই আম্মা যখন ইন্টারে আমার খরচ আমাকে চালাতে বলেছেন, মাঝে মাঝে আমার টিউশনির টাকা থেকে টাকা চাইতেন, তখন আমি কত কষ্টই না পেয়েছি। আম্মার উপর রাগও দেখিয়েছি, কারণ আমি তো জানতাম আব্বা আমাদের খরচ পাঠায়, তাতে আমরা বেশ চলতে পারি। তবে নিজের খরচ নিজেকে বহন করতে হবে কেন? এত কষ্টই বা থাকতে হবে কেন? আমাদের জীবনে বাবার অবদান ওই রমজানের ঈদের 3 মাস আগে এসে জামা কাপড় দেওয়া দিয়েছিল। হয়তো আগে সংসারে খরচ দিত, তবে আম্মার কষ্টের সামনে সেই খরচ তুচ্ছ। এক জীবনে আম্মা বহুত কষ্ট পেয়েছে, তবে তার কষ্ট পাওয়া আরো বাকি ছিল। তাই তো তার এই অবস্থা, তার সতীন এসে হাজির হয়। লোকমুখে শোনা কথা সত্যি হয়ে যায়। আব্বা দ্বিতীয় স্ত্রী তার 11 বছর বাচ্চাকে নিয়ে হাজির হয় এক সন্ধ্যায়। এটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দিনটি ছিল বৃহস্পতিবার। ভর সন্ধ্যাবেলায় 35 থেকে 40 বছর এক মহিলা তার 11 বছরের বাচ্চাকে নিয়ে হাজির হন। তার কড়া নাড়া শব্দে আমি দরজা খুলি। দরজা খুলে তাকে দেখে অবাক না হয়েও তার কথা বলা শুনে অবাক হই। তিনি বলেন, নাসির বাড়ি রয়েছে, তাকে বলো তার বউ এসেছে। কথাটা একজন সন্তানের জন্য কতটা যন্ত্রণাদায়ক হতে পারে সেটা আমি তখন উপলব্ধি করি। আমি বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে থাকি। সে আমার পরিস্থিতি বিন্দুমাত্র বোঝার চেষ্টা না করে ঘরের মধ্যে ঢুকে যায়। আব্বা তখন বাহিরে ছিল। বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটে যায়। সবাই আমাদের ঘরে আসে। আমাদের একটি বাড়িতে প্রায় 5 গৃহস্থ থাকে, মানে 5টি ঘর রয়েছে। আমার আব্বা চাচাতো ভাইদেরও ঘর। তারা সবাই এসে ভিড় জমায়। মহিলা নির্দ্বিধায় সবাইকে নিজের পরিচয় দেয়। তার নাম মাহমুদা, ছেলের নাম পলাশ। সে নাসির খানের বউ। এতদিন ভাড়া বাসায় ছিল, এখন নিজ ঘরে থাকার সময় এসেছে, সেজন্য গ্রামে চলে এসেছে। এসব কথা শুনে আমার এক চাচি জানতে চায়, আপনাদের বিয়ের বয়স কত? 12 বছর। মহিলা বেশ স্বাভাবিক গলায় জবাব দেয়। এসব কথা মাঝের ঘরে থাকা আমার আম্মা এবং ভাই বোনেরা শুনছিল। আম্মা টিনা এবং মুন্নাকে জড়িয়ে রেখেছে, তাদের সামনে ঘরটায় আসতে দিচ্ছে না। আম্মা বোধহয় এবার মৃত্যুর আগেই মৃত্যু যন্ত্রণা উপভোগ করলেন। তার নীরব কান্নায় সেটাই প্রমাণ করে। আব্বাকে খবর পাঠানো হয়েছে। খবর শুনে সে দ্রুত বাসায় ফিরে। মহিলাকে দেখে খুশি হননি, বরং বিরক্তি নিয়ে বলেন, তুমি এখানে কেন এসেছো? আমি বারণ করেছিলাম না? এটা কি হয়, স্বামী এখানে পড়ে থাকবে আর আমি ঢাকায় বসে থাকবো? তাছাড়া আমার ছেলে তো একটি ভিটে লাগবে, কতকাল ভাড়া বাসায় থাকবো? মহিলা সহজ সরল মত। লোকজন বেশি কিছু করতে পারলো না, তারা শুধু শুনেই যায়। 2-1 কথা আব্বাকে বলেছিলেন, তবে বেশিক্ষণ পারল না। আব্বা তাদের থামিয়ে দিয়ে বললেন, আপনারা এক একজনের ঘরে রং তামাশা কম নাই, তাই এখানে দাঁড়িয়ে সার্কাস না দেখে নিজের ঘরে চলে যান। আব্বার কথাটা বড্ড অপমানজনক ছিল, সেটা সবাই বুঝতে পারে। অপমানটা নিতে না পেরে সবাই চলে যায়। তবুও আব্বা 2 ভাই থেকে যান। তারা ঠান্ডা মাথায় আব্বার সঙ্গে বসার প্রস্তাব দেন। আব্বা স্পষ্ট ভাষায় বলেন, বিয়ে করেছি, এটা তো পাপ না, হারাম না, তাহলে সমস্যা কোথায়? আমি 2টো সংসার দিব্যি চালাচ্ছি। আব্বা এরকম নানা বুঝ দিয়ে তার ভাইদের পাঠিয়ে দেন। এরা অবশ্য আপন ভাই নন, চাচাতো ভাই হন। আবার আপন ভাই নাই, বোন রয়েছে 3টি। 2জন মারা গিয়েছে, 1জন আছে, তাকেও ইতিমধ্যে খবর পাঠানো হয়েছে। তাতে অবশ্য বিশেষ কোনো লাভ হবে না, এসে ভাইয়ের পুরুষত্বের গুণগানই গাইবেন। তবে আমি আর এসব নিতে পারলাম না। শক্ত গলায় বললাম, আব্বা এসব কি? আপনার আরো একটি সংসার আছে, আপনি আমাদের ঠকিয়েছেন।
তাও এত বছর ধরে। ঠকানো হয়নি, তোমরা ছোট ছিলে তাই জানায়নি। এটা জানানো এত গুরুত্বপূর্ণ ছিল না মারুফ। আব্বার কথা শুনে আমার ভীষণ রাগ হয়। কেমন দায় সারা জবাব দিচ্ছে, অথচ আমার আম্মা ভেতরে ঘরে শেষ হয়ে যাচ্ছেন। আমি অনেকটা রাগী গলায় বললাম, আমার আম্মা এত বছরের ভালোবাসার প্রতিদান আপনি এভাবে দিলেন আপা, আপনি ঠিক করেননি। মারুফ, রাগ করো না, এটা আমার আম্মা এটা সম্পর্কে জানতেন। এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এতদিন আমি জানতাম লোক মুখে আমার মতোই আম্মা শুনেছেন, এটা নিশ্চয়তা নাই। কিন্তু না, এটা নয়, আম্মা সব জানতেন। আব্বা তো তাই বলছেন। আব্বা আরো বলেন, তোমার আম্মা সব মেনেও নিয়েছেন। আমি এত বছর দুটো সংসার যথাযথভাবে সামলানোর চেষ্টা করছি। এটা শুনে আমি কয়েক পা পিছিয়ে যাই, পরক্ষণে আম্মার কাছে ছুটে যাই, আম্মাকে জড়িয়ে ধরে কাঁদি। না কোনো প্রশ্ন করি না, শুধু নীরবে কেঁদে যাচ্ছি। আম্মাও তাই করছেন। আমার আম্মা এসবই জানতেন, তাই তো প্রায় তার ভেজা চোখ দেখতাম। রাতে ঘুম ভাঙলে আম্মাকে বারান্দায় বসে চোখের পানি মুছতে দেখতাম। এসব যে কত বড় যন্ত্রণা তা তো জানতাম না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, আমরা সত্যটা মেনেই নিই। তবে ওই মহিলা এই ঘরে থাকবে সেটা মানতে চাই না। কিন্তু মহিলা যাবে না, তার স্পষ্ট জবাব। এত বছর আমি আমার হক ছেড়েছি, আর নয়। এবার আমার সন্তানের ভিটের দরকার, আমার স্থায়ী মাথা গোজার ঠাঁই দরকার। আমি এখান থেকে যাব না। আব্বা এখান থেকে চলে যান, আমরা আর সহ্য করতে পারছি না। আমি খুব রাগ নিয়ে কথাটা বলি। ও পাশে টিনা আর মুন্না কাঁদছে, চোখ মুখে ভয় বিস্ময়। তারা একটু একটু ঘটনা বুঝলেও সেভাবে বুঝতে পারছে না। কথা বা ভাষার মাধ্যমে তারা তাদের হৃদয়ের কথা বোঝাতে পারছে না। আমি বড় ভাই, আমি সবই বুঝি। এদিকে আব্বাও চাচ্ছেন না মহিলা এখানে থাকুক। পলাশকে নিয়ে চলে যেতে বললেন, কিন্তু তিনি যাবেন না। অতঃপর আব্বা হার স্বীকার করলেন, তাকে এখানেই থাকতে বললেন। এটা শুনে আমি রেগে যাই। আব্বা আমাকে শান্ত করতে বলেন, তোমার আম্মা অসুস্থ, তার দেখাশোনা করতেও তো কাউকে লাগবে, থাকুকও। তাছাড়া তোমার আম্মা তো সবই জানতো, আমার আম্মার সেবা করতে কাউকে প্রয়োজন নেই। আর হ্যাঁ, আম্মা জানতো, কিন্তু কখনো ওই মানুষটাকে দেখেনি। আজ তার জীবনে অক্তিম সময়ে এসে ওই মহিলা না আসলে খুব ক্ষতি হতো না। মরার আগে অন্তত এতটুকু সুখ নিয়ে মরতো। তার দু চোখ তার সতীনকে দেখেনি, কানে হয়তো শুনেছে, কখনো হয়তো ভেবেছে এটা মিথ্যা। কানে শোনা কথা সত্য হয় না, এটা ভেবে না হয় মরতো। এতটুকু সুখ তো আমার ডিজার্ভ করে। আপনার সংসার এতটা বছর এত লঞ্চনা বঞ্চনা বেইমানির পরেও টিকে থাকার প্রতিদান হিসেবে তো এমনটা তার পাওয়ার উচিত নয়। তাও দিলেন এমন ভয়ঙ্কর প্রতিদান। এখন আবার তার যন্ত্রণার হিসেব তাকে সারাদিন চোখের সামনে রাখতে চাচ্ছেন। বাহ, কি চমৎকার, কত সুন্দর। আবার আমার রাগান্বিত গলায় বলা কথাগুলো শুনে আব্বা কিছুটা দমে যায়। সে কোনো জবাব দেয় না। এদিকে মহিলা এসব শুনে বলে, তোমাদের বাপ ছেলের নাটক রাখো, এটা আমার অধিকার। আমি আমার স্বামীর ঘরে থাকবই, কোনো পরিস্থিতিতে আমি এই সিদ্ধান্ত বদলাবো না। এটা বলে মহিলা তার ছেলের হাত ধরে বারান্দার ঘরে চলে যায়। সেই বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আমি এদিকে আব্বার সঙ্গে তর্কে জড়িয়ে যাই। এরই মাঝে মুন্না আম্মা বলে চিৎকার দিয়ে উঠে। আমরা থেমে যাই। আমি ছুটে আম্মার কাছে যাই। আম্মা, সেদিন